আমি আসছি তোমাদের সাথে গল্প করার জন্য যে সারা পৃথিবীতে টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোথায় আছে, বাংলাদেশ কোথায় আছে এবং আমরা আসলে কত দূর যেতে পারি। একটা মেশিনের পিছনে 5 জন থাকে, সামনে 5 জন থাকে। একটা ট্রলি টানার জন্য সামনে একজন থাকে, পিছনে 3 জন থাকে। তাহলে এই যে আমরা যে আমাদের মানুষগুলাকে অকাজে খাটাচ্ছি, তাকে দিয়ে অতিরিক্ত পরিশ্রম করাচ্ছি, কিন্তু আউটপুট পাচ্ছি কম। কোনগুলাকে পিক করতেছে, পুরো একটা রোবোটিক আর্ম হচ্ছে কোনগুলাকে সাজাই দিচ্ছে, রাইট? এই রোবোটিক আর্মটা যে শুধু চীনে আছে এমন না, এটা আমাদের বাংলাদেশের ফ্যাক্টরিতেও আছে। মোটামুটি দেখার চেষ্টা করছি চীনের ফ্যাক্টরিগুলো কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি চীনের অনেক বড় বড় ফ্যাক্টরি, খুব একটা মানুষ লাগে না, একসাথে অনেকগুলো মেশিন, একজন দুজন অপারেটর যথেষ্ট। কিন্তু এখন আমি স্পিচ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনারেবল স্পিকার, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এন্ড টেকনিক্যাল সেলস স্পেশালিস্ট নাজিমউদ্দিন স্যারকে। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ, আমি নাজিমউদ্দিন, তোমাদেরই মতো আরেকটা ক্যাম্পাস চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের 11তম ব্যাচের শিক্ষার্থী ছিলাম, এখন অ্যালুমনি হিসেবে আছি তোমাদের সাথে। আমি আমার ক্যারিয়ারের জার্নি খুব বেশি দিন হয় নাই, মাত্র 4 বছর। তো তার মানে বলতে পারো তোমাদের মতো জেনারেশনেরই আমি কাজ করতেছি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে এবং টেক্সটাইল মেশিনারি নিয়ে। আজকে টপিকসটা হবে অটোমেশন ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আমি চেষ্টা করব তোমাদের সাথে গল্প করা, কারণ যারা সিনিয়র আছে, বয়স্ক বললাম না, সিনিয়র আছেন, আমাদের সোহেল স্যার, উনি আমার থেকেও বেশি ইয়াং মনে হয় ওনাকে। তো ওনারা ওনাদের উপদেশ দিবে, ওনারা আমাদেরকে পরামর্শ দিবে ক্যারিয়ারকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সে ব্যাপারে। আমি আসছি তোমাদের সাথে গল্প করার জন্য যে সারা পৃথিবীতে টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোথায় আছে, বাংলাদেশ কোথায় আছে এবং আমরা আসলে কত দূর যেতে পারি, এ নিয়ে তোমাদের সাথে গল্প করব। আমি তোমাদের এইদিকে কি কোনো মাইক স্পিকার আছে? একটা হ্যান্ড মাইক থাকলে ওদিকে দিবা, কাছাকাছি রাখবা, যাতে যে কেউ খুব সহজে উত্তর দিতে পারে যে কোনো বিষয়ে। এখানে টপিকসটা লেখা আছে অটোমেশন ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তো চলো আমরা গল্প করা শুরুর একটু আগে আমরা চায়না একটা ওয়েবসাইট থেকে অথবা একটা নিউজ চ্যানেল থেকে আমরা দেখে আসি যে চীনের টেক্সটাইল ইন্ডাস্ট্রি কত দূরে গিয়েছে। এটা চীনের অন্যতম একটা বড় সংবাদ মাধ্যম। ওরা চীনের মধ্যে টেক্সটাইল অটোমেশনটা কোন লেভেলে গেছে সেই জিনিসটা ওনারা দেখানোর চেষ্টা করছে। আমরা শুরু থেকে যদি দেখি, স্টপ করো, আবার শুরু থেকে দাও। আমরা শুরু থেকে যদি দেখি, আমাদের টেক্সটাইলের প্রসেসিংটা শুরু হয় কি থেকে? টেক্সটাইলের প্রসেসিংটা শুরু হয় ফাইবার থেকে, স্পিনিং এর মাধ্যমে আমরা ইয়ার্ন তৈরি করি, রাইট? তাহলে আমাদের টেক্সটাইলের প্রথম প্রসেসটা হচ্ছে স্পিনিং, আর স্পিনিং মিলের অটোমেশনটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। আবার শুরু থেকে দাও। দেখো, একটা স্পিনিং মিলের মধ্যে যে এফজি গুডগুলা, ফিনিশড গুডগুলা, সেটা হচ্ছে ইয়ার্নের যে কোনগুলা, সেই কোনগুলা হ্যান্ডেল করার জন্য যত ধরনের ইকুইপমেন্টগুলো দরকার, সেটা রোবোটিক আর্ম থেকে শুরু করে এবং সেগুলাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে প্যালেটাইজ করা, তার উপর দিয়ে যাতে বায়ারের পছন্দ হয় সেজন্য র্যাপিং করা। এই সম্পূর্ণ সিস্টেমটা কিন্তু ম্যান পাওয়ারলেস অটোমেশন সিস্টেমের মাধ্যমে হচ্ছে এবং এটা খুব বেশি কমন। এটা যে শুধুমাত্র চীনে আছে ব্যাপারটা এমন না, এই টেকনোলজিটা অলরেডি এই যে দেখো কোনগুলাকে পিক করতেছে, পুরো একটা রোবোটিক আর্ম হচ্ছে কোনগুলাকে সাজাই দিচ্ছে, রাইট? এই রোবোটিক আর্মটা যে শুধু চীনে আছে এমন না, এটা আমাদের বাংলাদেশের ফ্যাক্টরিতেও আছে এবং এরপরে যে কোনগুলাকে র্যাপিং করে দিচ্ছে, এই সিস্টেমটা হচ্ছে প্যালেট র্যাপিং মেশিন। এটা বাংলাদেশেই আছে এবং বাংলাদেশের সাইহাম স্পিনিং এর বেশ কিছু ফ্যাক্টরিতে অটোমেশনটা আছে। এর বাইরে অন্যান্য অনেক বড় বড় ফ্যাক্টরিতে এগুলো আছে। এরপরে এরপরে দেখো স্পিনিং শেষে আমাদের নিটিং এর প্রসেস হয়, নিটিং এর পরে আমাদের ডাইং এ যায়। ডাইং এর ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অটোমেশন এখানে দেখানো হচ্ছে। ডাইং এর অটো ডিসপেন্সিং সিস্টেম কিভাবে কাজ করে এই ভিডিওতে চায়নার একটা ইন্ডাস্ট্রিতে দেখো
কিভাবে ডাইং এর ব্যাচ থেকে ট্রলিগুলোকে মুভ করে নিয়ে যাচ্ছে ডাইং মেশিন পর্যন্ত, এখানে কোনো মানুষের প্রয়োজন হচ্ছে না। এরপরে ব্যাচকে রাখার পরে যে ডাইজের অটো ডিসপেন্সিং সিস্টেম আছে, সবটুকু জিনিস কিন্তু অটোমেটেড হচ্ছে। দেখো, অটোমেটেড ডাই স্টাফটা, ডাইং এবং প্রিন্টিং দুটার যে কালার কিচেন রুম আছে সেখানে অটোমেটিক ডিসলভিং হচ্ছে এবং মেশিন পর্যন্ত অটোমেটিক ডিসপেন্সিং হচ্ছে। তার মানে কি, বাল্ক প্রোডাকশনও কোনো মানুষের প্রয়োজন হচ্ছে না। তা আমি আজকে মূলত এই টপিকসটা নিয়ে বেশি কথা বলবো, বিশেষ করে ডাইং এর অটোমেশনটা কিভাবে কাজ করে। আমরা এই ভিডিওতে মোটামুটি দেখার চেষ্টা করছি চীনের ফ্যাক্টরিগুলো কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি চীনের অনেক বড় বড় ফ্যাক্টরি, খুব একটা মানুষ লাগে না, একসাথে অনেকগুলো মেশিন, একজন দুজন অপারেটর যথেষ্ট। কিন্তু বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে দেখা গেল একটা মেশিনের পিছনে 5 জন থাকে, সামনে 5 জন থাকে। একটা ট্রলি টানার জন্য সামনে একজন থাকে, পিছনে 3 জন থাকে। তাহলে এই যে আমরা যে আমাদের মানুষগুলাকে অকাজে খাটাচ্ছি, তাকে দিয়ে অতিরিক্ত পরিশ্রম করাচ্ছি, কিন্তু আউটপুট পাচ্ছি কম, এজন্য আমরা আসলে ভ্যালু এড করতে পারতেছি না। তো সেই জায়গা থেকে সারা পৃথিবী, বিশেষ করে চীন এবং ভিয়েতনাম সহ উন্নত দেশগুলো অনেক এগিয়ে গেছে। তারা মানুষেরকে চাকরি থেকে সরাই হয়েছে ব্যাপারটা এমন না, বরং মানুষকে অনেক বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ডিসিশন মেকিং এর জায়গায় নিয়ে গেছে। আর অটোমেটেড যে সলিউশনগুলো আছে সেগুলোকে নিয়ে গেছে কায়িক যে পরিশ্রম আছে সেই কাজ করার জন্য। এখানে দেখো, প্রিন্টিং এর পর থেকে সুইং, এই যে অটো কাটার মেশিন, এরপরে সুইং এর বাকি প্রসেসগুলো হবে, কোনো জায়গার মধ্যে কোনো মানুষ নাই, খুব একটা মানুষের ইন্টারাকশন নাই, কিভাবে কাজগুলো হয়ে যাচ্ছে। হ্যাঙ্গার সিস্টেম আছে, কনভেয়ার, সেই হ্যাঙ্গার দিয়ে কিন্তু সুইং এর প্রত্যেকটা লাইনের মধ্যে প্রোডাক্টগুলা, সেটা কাট প্যানেল হতে পারে, গার্মেন্টস এর রেডি প্রোডাক্ট হতে পারে, সেটা চলে যাচ্ছে। এবং যখন ফিনিশড কার্টনটা রেডি হয়ে গেছে, সেটা দেখো কিভাবে ভাঁজ করবে বা প্যাকিং করবে, সেই প্যাকিংটাও এখন অটোমেশনের মাধ্যমে হচ্ছে। ইভেন অটো আয়রনিং মেশিন আছে বাংলাদেশে, আমরা সাপ্লাই করছিলাম এসকিউতে। এসকিউ বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি। তাদের সোয়েটার ফ্যাক্টরি যেটা, সেখানে এই যে এফজি গুডস গুলো, অর্থাৎ ফিনিশড সোয়েটার গুলাকে যে আয়রনিং করে, সেই সিস্টেমটা অটোমেটিক। এরপরে দেখো ইন্টারলজিস্টিক অটোমেশন। ইন্টারলজিস্টিক অটোমেশনে এফজি কার্টন গুলাকে ইনভেন্টরি করা, ঠিক জায়গায় স্টক করা এবং বায়ারের অর্ডার অনুযায়ী শিপমেন্ট করা, পুরো প্রসেসটা কিন্তু অটোমেশনের মাধ্যমে হচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি চায়না, ইতালি, ইন্ডিয়া, সুইজারল্যান্ড এবং বেশ কিছু দেশের বেশ কিছু প্রিন্সিপালের সাথে কাজ করি। আমার কাজ হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে অটোমেশনকে কিভাবে অ্যাডাপ্ট করা যায়। অলরেডি বাংলাদেশে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে অনেক অটোমেশন আমার দ্বারাই দেয়া হয়েছে এবং আমাদের কোম্পানির দ্বারা অনেক কিছু আস্তে আস্তে হচ্ছে এবং অন্যান্য অনেক কোম্পানি আছে মার্কেটে কাজ করতেছে। এসব জায়গায় তোমাদের কাজ করার সুযোগ আছে। আমি আজকে গদবাঁধা প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব না, সংক্ষিপ্ত সময়ে শুধুমাত্র একটা টপিকস নিয়ে কথা বলবো, যাতে অন্তত এই একটা টপিকসে তোমরা কিছু না কিছু জানতে পারো। তো আমি আজকে যেটা ট্রাই করব, ডাই হাউস অটোমেশন। ডাই হাউস বলতে আমাদের ডাইং ফ্যাক্টরি, কালার কিচেন থেকে শুরু করে কেমিক্যাল, ডাই স্টাফ, সল্ট সোডার স্টোরেজ থেকে শুরু করে ফাইনাল ফিনিশড ফ্যাব্রিক বের হওয়া পর্যন্ত যে পুরো জায়গাটা, এটাকে বলা হচ্ছে ডাই হাউস। তার মানে ডাই হাউস বলতে একটা ডাইং ইন্ডাস্ট্রি। একটা ডাইং ইন্ডাস্ট্রিতে অটোমেশন কিভাবে কাজ করে সেটাই আমরা জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি একটা ডাইং ফ্যাক্টরিতে ডাইং মেশিন থাকে, তাই না? ডাইং এর আগে অনেকগুলো মেশিন থাকে ব্যাচ প্রিপারেশনের জন্য, আবার ডাইং এর পরে ফিনিশড ফ্যাব্রিক তৈরি করার জন্য অনেকগুলো ফিনিশিং এর মেশিনারি থাকে। আমরা এত বেশি কিছুতে যাব না, আমরা শুধু ডাইং এ থাকবো। একটা ডাইং ফ্যাক্টরিতে একটা নির্দিষ্ট মেশিন দিয়ে একটা নির্দিষ্ট কালার বা একটা নির্দিষ্ট রেসিপি অনুযায়ী একটা নির্দিষ্ট কম্পোজিশনের ফ্যাব্রিকে ডাইং করার ক্ষেত্রে বাংলাদেশের ফ্যাক্টরিগুলো অনেক বেশি কোয়ালিটির ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কেন হয়? আমার প্রশ্নটা আবারও বোঝার চেষ্টা করো, তার আগে একটা ঘোষণা দিচ্ছি।
অলরেডি সম্ভবত তোমাদের ক্যারিয়ার ক্লাব থেকে ঘোষণা দেওয়া হয়েছে আমাদের এই সেশনে যারা বিভিন্ন প্রশ্ন উত্তরে ভালো উত্তর দিতে পারবা তাদের জন্য ইনস্ট্যান্ট গিফট আছে। ঠিক আছে, তাহলে আমার প্রথম প্রশ্ন, আমরা ডাইং আমরা শিখলাম, আমরা খাতা কলমে শিখলাম, ল্যাবে শিখলাম, আমরা ইন্ডাস্ট্রিতে কিন্তু বছর পর বছর কিন্তু একজন ডাইং ম্যানেজার সেম ডাইংই করে। দেখা গেল বাংলাদেশে অনেক ক্রিটিক্যাল কাজ আসে, মানে একই ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ডাই স্টাফ গুলা বিভিন্ন ধরনের অর্ডার নেয়, বিভিন্ন কালার নেয়, কিন্তু চায়না বা উন্নত বিশ্বে এরকম না। তারা আসলে একটা ফ্যাক্টরিতে একটা নির্দিষ্ট টাইপের ফ্যাব্রিক, একটা নির্দিষ্ট কিছু কালার নিয়ে কাজ করে, এই জন্য তাদের প্রসেসগুলো অনেক ইজি। যাই হোক, তা সত্ত্বেও বাংলাদেশে দেখা গেল একটা ডাইং ফ্যাক্টরিতে ডাইং এর ম্যানেজমেন্ট যারা আছে তারা একটা নির্দিষ্ট ফ্যাব্রিক কম্পোজিশনে, একটা নির্দিষ্ট রেসিপিতে, একটা নির্দিষ্ট মেশিনে কাজ করার পরও একই কাজ বারবার 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 করার পরেও তাদের কেন ব্যাচ থেকে আরেকটা ব্যাচে কালার ম্যাচ করে না বা কালার ভেরিয়েশন কেন আসে? একই কাজ সে বারবার 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 করতেছে, তাও কেন কালার ভেরিয়েশনটা আসে? ওনাকে কেউ মাইক একটু দাও। একটু সামনে চলে আসবা, যে উত্তর দিবা সামনে চলে আসবা, তাহলে আমরা অল্প সময় শেষ করতে পারবো। আচ্ছা, আর্টেক ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ, ওরা তোমাদের জন্য বেশ অনেক কিছু আয়োজন করেছে। এর মধ্যে আমাদের এই যে কোশ্চেন সেশন হচ্ছে, ভালো উত্তর দিতে পারলে আমি দেখব যে ভালো উত্তর দিতে পারে, আর যদি প্রয়োজন হয় অল্টারনেটিভ কাউকে ডাকার, সেটা আমি চেষ্টা করব। ভালো উত্তর দিতে পারলে সে সিলেক্টেড থাকবে, পরে ওদের পক্ষ থেকে গিফট থাকবে। হ্যালো স্যার, স্যার আমি জানকি অ্যাপারেল ডিজাইন ডিপার্টমেন্ট থেকে। স্যার আপনার প্রশ্নটা ছিল আমাদের দেশে কেন বারবার এক ডাইংয়ের জন্য প্রিপারেশন তৈরি করার সময় বারবার কেন করতে হয়। তো আমাদের দেশে বেশিরভাগ ইন্ডাস্ট্রিগুলাই ম্যানুয়ালি প্রসেসগুলো করা হয়, আর বাইরের দেশে অটোমেশন বেশি ইউজ করা হয়। ঠিক এই কারণটার কারণে অটোমেশনে তো ম্যানুয়ালি করতে হয় না, তো ওটা আমরা যেই পরিমাণ সেট করে দিই ওই পরিমাণই ওরা আমাদের ডাই স্টাফ সব কিছু মিক্স করে আমাদের পেস্টটা তৈরি করে দেয়, এমনকি অনুযায়ী ডাইং হয়ে যায়। কিন্তু বাংলাদেশে যেহেতু অটোমেটেড না, সেহেতু ম্যানুয়ালি করার কারণে আমাদের। ওকে, ধন্যবাদ। আমরা সংক্ষেপ উত্তর দেওয়ার চেষ্টা করব, অল্প কথায় উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কেউ বলবা? আচ্ছা, ঠিক আছে, এই প্রশ্নের উত্তর নেওয়া শেষ। আমি এখানে যারা আছে মডারেটর তাদেরকে বলবো যে ওর নাম এবং মার্কিং দিতে, তাহলে আমরা সেরা 10 জন বাছাই করতে সুবিধা হবে। ওর প্রশ্নের উত্তর জন্য আমি ওকে সর্বোচ্চ 5 দিব, 10-এ 5। এবার আমি ব্যাখ্যাটা দিচ্ছি। অ্যাকচুয়ালি একটা ডাইং মেশিনের মধ্যে আমাকে দেখতে হবে যে আমরা যেরকম বিভিন্ন ধরনের সূত্রগুলো আগে পড়তাম, আমরা দেখতাম কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকে আর কোনটা ভেরিয়েবল হয়, তাই না ব্যাপারটা? আমাদের একটা ডাইং মেশিনের ক্ষেত্রে আমি বললাম একই ডাইং মেশিন, একই ব্র্যান্ডের, একই মেশিনে বারবার কাজ হচ্ছে, তার মানে আমার ডাইং মেশিনটা ফিক্সড। এখন একটা ডাইং মেশিনের মধ্যে আমি কি কি কন্ট্রোল করতে পারি? আমি ডাইং এর অনেকগুলো প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো কন্ট্রোল করতে পারি। আমি টেম্পারেচারটা ফিক্স করতে পারি, প্রেসারটা ফিক্স করতে পারি, আমি কতটুকু স্টিম দিব সেটাও কিন্তু আমি মেপে মেপে দিতে পারি। ঠিক আছে কিনা? এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি অ্যাকুরেসি অনুযায়ী দিতে পারি, এবং আমি সেম ফ্যাব্রিক কম্পোজিশনই দিচ্ছি, ওয়াটারের পরিমাণও সেমই দিচ্ছি, তাও ভেরিয়েশন কেন আসে? ভেরিয়েশন কেন আসে? কারণ হচ্ছে আমরা কাগজে কলমে সবই ঠিক করি, কিন্তু দেওয়ার সময় আমরা ঠিকঠাক করি না। অর্থাৎ আমরা যখন একটা রেসিপি কার্ড তৈরি করে একজন ডাইং এর ম্যানেজার, সে কিন্তু জানে ঠিক কোন কোন রেসিপি দিলে এই নির্দিষ্ট শেডটা আমি পাবো, সে কিন্তু জানে, সে নির্দিষ্ট ওই রেসিপিটাই দেয়। কিন্তু এই রেসিপি যে ক্যালকুলেশন করে, অর্থাৎ কালার কিচেনে, অর্থাৎ কেমিক্যাল স্টোর রুমে যে লেবার আছে, যে অপারেটর আছে, সে ডাই স্টাফটাকে মেপে নিচ্ছে, কেমিক্যালটাকে মেপে নিচ্ছে, সে কাগজে যাই দেখুক না কেন তার কাছে 0.1 গ্রামে, 1.5 গ্রামে, 0.01 গ্রামে, অথবা কেমিক্যালের ক্ষেত্রে 5 মিলিতে, 10 মিলিতে একটু কম বেশি করার কারণে শেডে যে পরিবর্তন হয়ে যাবে, এই টেকনিক্যাল নলেজটা নাই। এজন্য সে তার কাজে অবহেলা করে, সে মাপার ক্ষেত্রে হয় বেশি নেয় অথবা কম নেয়।
তার মানে আমার কাগজে কলমে রেসিপি কার্ড ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার যারা আমার ডাইং ওয়্যারহাউসে কাজ করে বা কেমিক্যাল স্টোরে কাজ করে তাদের ওয়িং এর ভুলের কারণে আমার রেসিপি অনেক সময় মিলে না। তাহলে এখানে মূলত হিউম্যান এররের কারণে এই প্রবলেমটা হয়, এটা একটা বড় কারণ। তাহলে সেই জায়গা থেকে আমরা কি করতে পারি, আমরা এই সিস্টেমগুলোকে কিভাবে মানুষকে বাদ দিয়ে, অথবা মানুষ থাকবে কিন্তু মানুষ যাতে ভুল করতে না পারে তাকে মনিটরিং এ রাখা, সেটা যদি আমরা করতে পারি তখনই আমার ডাই হাউস অটোমেশন হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমার ভুলগুলা কমে আসবে। আমি রাইট ফার্স্ট টাইম পাবো। রাইট ফার্স্ট টাইম মানে আমি প্রথমবারেই অ্যাকুরেট রেজাল্ট পাবো, প্রথমবারেই অ্যাকচুয়াল সেটা আমি মিলে যাবে। বুঝতে পারছি সবাইকে? ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। তাহলে আমরা এই যে ডাই হাউস অটোমেশন করব, আমরা কি কি জিনিসের মাধ্যমে আসলে ডাই হাউস অটোমেশন করতে পারি। আমরা একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে ডাইং করার জন্য আমাদের কি কি লাগে? ফ্যাব্রিক লাগে, ওয়াটার লাগে, আর যে মেশিনের যে প্যারামিটার গুলো আছে সেগুলো লাগে। আর এর বাইরে আমার কি লাগে? ডাইস লাগে যেটা পাউডার ফর্মে থাকে, আমার কেমিক্যাল লাগে এবং বেশ কিছু অক্সিলারিজ কেমিক্যাল লাগে। সহজ কথায় বললে সল্ট সোডা লাগে। আমরা যদি একেবারে সংক্ষেপে নিয়ে আসি তাহলে আমার ডাইস, কেমিক্যাল এবং সল্ট সোডা, এই জিনিসগুলোই তো লাগে, রাইট? এর মধ্যে ডাইস্টাফটা পাউডার ফর্মে থাকে, কেমিক্যালটা তো লিকুইড ফর্মে আছে, আর অক্সিলারিজ কেমিক্যাল সল্ট সোডা ওগুলো কেমিক্যালই, তবে ওগুলো পাউডার ফর্মে থাকে, এই জন্য সেগুলোকে পাউডার কেমিক্যাল বলা হচ্ছে। তাহলে এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোকে যদি আমি অ্যাকুরেটলি ওয়েইং করি তাহলে আমার প্রবলেম সলভ। যে আমার মানুষ যে কাজ করতেছে সে কাজের মধ্যে যে ভুলটা হচ্ছে সেই হিউম্যান এররটাকে যদি আমি এলিমিনেট করে ফেলি, মানুষের ভুলটাকে যদি কমায় আনতে পারি অটোমেটেড ওয়েইং এর মাধ্যমে, তাহলে আমার কাজ শেষ না? এটা একটা বিষয়। তাহলে আমার ডাই হাউস অটোমেশনের প্রথম ধাপ হচ্ছে ওয়েইং সিস্টেম। আমি প্রপারলি অ্যাকুরেট রেসিপি অনুযায়ী ওয়েইং করতে পারতেছি কিনা। আর সেকেন্ড বিষয় হচ্ছে আমার ডিজলভিং। এখন আমার যে সমস্ত ডাইস্টাফগুলো পাউডার, ডাইস্টাফ তো সবসময় পাউডার ফর্ম এবং কেমিক্যালের মধ্যে সল্ট সোডা, এই দুটো পাউডার ফর্ম, তাইলে সেগুলোকে তো আমি সরাসরি পাউডারকে ট্রান্সফার করতে পারি না, আমাকে সেটাকে ডিজলভ করে সাইড ট্যাঙ্কে দিতে হবে, রাইট? তাহলে আমাকে কি করতে হবে? ডাইস্টাফটাকে ওয়েইং এর পরে অর্থাৎ সঠিকভাবে মেপে নেওয়ার পরে সেটাকে ডিজলভ করতে হবে। তাহলে সেটাকে আমি কিভাবে অটোমেশন করতে পারি? একইভাবে সল্ট সোডার ক্ষেত্রে আমি কিভাবে অটোমেশন করতে পারি? আর আরেকটা হচ্ছে কেমিক্যাল। কেমিক্যালটা আমার লিকুইড ফর্ম, আমার যতটুকু দরকার আমি অ্যাকুরেট অনুযায়ী ডিসপেন্স করে দিতে পারি। এই কারণে আমাদের ডাই হাউস অটোমেশন সিস্টেমটা অ্যাকচুয়ালি বেশ কিছু জিনিসের কম্বাইন্ড প্রসেসের মাধ্যমে তৈরি। তার মধ্যে ডাই স্টাফ, সল্ট সোডা, এই তিনটা জিনিসের ক্ষেত্রে অটোমেটিক ওয়েইং, অটো ডিজলভিং এন্ড অটোমেটিক ডিসপেন্সিং সিস্টেম। আর কেমিক্যালের ক্ষেত্রে শুধুমাত্র ওয়েইং এবং ডিসপেন্সিং। এতটুকু যদি আমি করতে পারি মানুষকে বাদ দিয়ে অথবা মানুষকে সাথে রেখেই তার ভুলটাকে কমাই দিয়ে, তাহলে আমার ডাই হাউস অটোমেশন হয়ে যায়। আমরা অটোমেশনের আগে সেমি অটোমেশন একটা শব্দ জানি, যে আমরা চাইলেই খুব সহজে হুট করে একদিনে অটোমেশনে চলে যেতে পারি না। এই কারণে বাংলাদেশের বেশিরভাগ ফ্যাক্টরিতে অলমোস্ট 70+ ফ্যাক্টরিতে অলরেডি আমরা সেমি অটোমেশন ইমপ্লিমেন্ট করে ফেলেছি গত 10 বছরে। সেমি অটোমেশন মানে হচ্ছে আমি মানুষকে দিয়েই কাজ করাবো, কিন্তু কাজের অ্যাকুরেসিটা এবং মনিটরিংটা আমি করব অটোমেটেড সিস্টেম, যাতে সে ভুল করতে না পারে। তার মানে এখানে মানুষ এবং মেশিন, ম্যান অ্যান্ড মেশিন দুইটার ইন্টারাকশন থাকবে, এটা হচ্ছে সেমি অটোমেশন। আর আমি যখন ফুললি অটোমেশনের কথা বলি তখন আমার এখানে আর কোনো মানুষের ব্যবহার নাই, পুরো প্রসেসটাই হবে ডিসিশন মেকার যে থাকবে সে যেভাবে কন্ট্রোল করবে সেভাবেই চলবে। বুঝতে পারছি? তাহলে আমার ডাই হাউস অটোমেশনের মধ্যে কয়েকটা জিনিসকে কভার করলে আমার ডাই হাউস অটোমেশন হয়, কেউ উত্তর দিবে? আমি কিন্তু বলে ফেলছি 1 মিনিট আগে কি কি জিনিসকে কভার করলে আমার ডাই হাউস অটোমেশন হয়ে যায়। কেউ বলবে? বলো। আর কিছু বলবা? আচ্ছা, আর কেউ বলবা?
আমি ওর নামটা লিখতে বলবো, ওকে মার্ক দিতে বলবো 3। আর কেউ কিছু বলবা? আমি কিন্তু যাদের নাম জানি তাদেরকে নাম ধরে ডাকবো। আমি আগেও বলছি যে আমরা গল্প করতে আসছি, আমরা এখান থেকে বেশ কিছু জিনিস শিখবো। হ্যাঁ আপু প্লিজ একটু তাড়াতাড়ি করতে হবে যাতে আমরা খুব ঠিক সময়ে প্রোগ্রামটা শেষ করতে পারি। আমরা তিনটা জিনিস এখানে ঠিক করতেছি, এক হচ্ছে ডাইস, দুই সল্ট সোডা, আর হচ্ছে পানি, সরি কেমিক্যাল। এই তিনটার ক্ষেত্রে আমি কি করলে আমার ম্যানুয়াল সিস্টেমটা অটোমেশন হয়ে যাবে? যদি আমরা পুরোপুরি অটোমেটিক করি, আর যদি প্যারামিটার একবারে যদি ফিক্স করতে পারি তাহলে এটা পুরোপুরি অটোমেটিক হয়ে যাবে। আর যদি আমরা শুধু প্রপার্টি মানে কতটুকু আছে মানুষ যদি করে আর অ্যাকুরেসি যদি আমরা মেশিনের মাধ্যমে করি তাহলে এটা সেমি অটোমেটিক। হ্যাঁ অনেকটাই হয়েছে, আমি মার্ক দিব 7। ওকে আমি আবারও রিপিট করতেছি, আমরা অ্যাকচুয়ালি ডাই হাউস অটোমেশন বলতে আমি এখানে দুই ভাগে ভাগ করতেছি, সেমি অটোমেশন, ফুল অটোমেশন। সেমি অটোমেশন আমি তখনই বলবো যখন আমি ডাই স্টাফ, সল্ট সোডা, কেমিক্যাল এই জিনিসগুলোকে ওয়িং করব। সে ওয়িং করার ক্ষেত্রে মানুষের হেল্প নিব, কিন্তু ওয়িংটা যাতে অ্যাকুরেসি হয়, মানুষ যাতে ভুল করতে না পারে, সেই জিনিসটা আমি মেশিন দিয়ে কন্ট্রোল করব, তখন সেটাকে আমি বলি সেমি অটোমেশন। আর আমি ফুললি অটোমেশন বলি যখন ডাই স্টাফ, সল্ট সোডা, কেমিক্যাল এই প্রত্যেকটা জিনিস আমি অটোমেটিক্যালি ওয়িং করব, অটোমেটিক ডিসলভিং হবে এবং মেশিন পর্যন্ত অটোমেটিক ডিসপেন্সিং হবে, এর কোথাও কোনো জায়গায় কোনো মানুষের ব্যবহার হবে না, তখন আমি সেটাকে বলবো ফুললি অটোমেটেড। এবার কি পারবো সবাই? ওকে আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। আচ্ছা আমি প্রথমে হচ্ছে ফুললি অটোমেটিক সিস্টেমটা দেখাবো, যদি সময় পাই তাহলে আমি সেমি অটোমেশনটা দেখাবো। আমি যদি একটা ফুল অটোমেটিক সিস্টেমকে ডিজাইন করতে চাই তাহলে আমার বেশ কিছু মডেল লাগবে, রাইট? এর মধ্যে প্রথম মডেল হচ্ছে আমার ডাই স্টাফটাকে ওয়িং করতে হবে। আমি আগেই বলেছিলাম আমার এখানে তিনটা জিনিস লাগে, ডাই স্টাফ, সল্ট সোডা, কেমিক্যাল, এই তিনটা জিনিস। সল্ট সোডাকে আমরা একই হিসাবে ধরবো যেহেতু দুটাই কেমিক্যাল এবং পাউডার ফর্মে। ওকে তাহলে আমার এই তিনটা জিনিসের মডেলকে সেট করতে হবে, মেশিনকে ওইভাবে সেট করতে হবে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে অটোমেটিক ডাই স্টাফ ওয়িং সিস্টেম। তাহলে আমরা এক নম্বরে চলে যাই, এটা হচ্ছে অটোমেটিক ডাই স্টাফ ওয়িং সিস্টেম। এটাকে আমরা এর আগে কখনো দেখেছি? কেউ দেখেছি? যে বলবে যে আমি দেখেছি এবং কোথায় দেখেছি এটা বলতে পারবে, তার জন্য একটা টি শার্ট। আমরা পারবো কেউ? আচ্ছা আমরা কন্টিনিউ করি। এটা হচ্ছে ডাই স্টাফ অটোমেটিক ওয়িং সিস্টেম। এটা কিভাবে কাজ করে আমি সংক্ষেপে বলি। ম্যানুয়ালি এখন কি হয়, ম্যানুয়ালি হয় আমার প্রত্যেকটা ডাই স্টাফ এবং কেমিক্যালগুলোকে আমরা একটা ফ্যাক্টরিতে র ম্যাটেরিয়ালস হিসেবে কিনে আনি, ট্রাক থেকে আনলোড করে আমরা স্টোরেজে সাজাই রাখি। যখন একটা রেসিপি কার্ড তৈরি হয়, অপারেটর বা লেবার কি করে ওই রেসিপি কার্ডে প্রত্যেকটা মেশিনের নির্দিষ্ট ব্যাচের জন্য একটা রেসিপি কার্ড হয়, ওই রেসিপিতে কোন ডাইস কতটুকু প্রয়োজন সে স্টোর রুমে যায়, গিয়ে সেটা একটা মেশিন দিয়ে আমরা যে ওয়িং স্কেল ইউজ করি বাজারে তরকারি মাপার জন্য, যে ওয়িং স্কেল ইউজ করি সেম ওয়িং স্কেল জাস্ট অ্যাকুরেসিটি একটু বেটার এবং ভালো মানের একটা ওয়িং স্কেল ইউজ করা হয়, করে সেটাকে মেপে নেয়, মেপে সে একটা বাকেটের মধ্যে নিজে ডিজলভ করে অথবা সাইড ট্যাঙ্কিতে এনে ডিজলভ করে দেয়। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। যখন আমরা অটোমেশনে যাই তাহলে কি হবে, এই যে প্রসেসটা বললাম অ্যাকচুয়ালি ম্যানুয়াল সিস্টেম আর অটোমেশন সিস্টেমে কাজ একই, আমার উদ্দেশ্য একই, শুধু একটা হচ্ছে মানুষকে দিয়ে করানো আর একটা হচ্ছে মেশিনকে দিয়ে করানো, রাইট? তো সেই ক্ষেত্রে এখানে তাহলে কি হবে, প্রথমত কেমিক্যাল বা ডাই স্টাফ, আমি যে কথাই বলি না কেন, ডাই স্টাফ যখন ফ্যাক্টরিতে আসে তাহলে ডাই স্টাফটাকে প্রপার ইনভেন্টরি করতে হবে যে আমার ফ্যাক্টরির কনজাম্পশন অনুযায়ী কতটুকু ডাই স্টাফ আমার ফ্যাক্টরিতে আসলো। সেই ডাই স্টাফ আমি র ম্যাটেরিয়ালস স্টোর রুমে বা কেমিক্যাল স্টোর রুমে আমি প্রথমে কি করব, বড় বড় যে ডাই স্টাফ যেই প্যাকেটে করে আসলো বা যে বক্সে করে আসলো সেভাবে আমি স্টোরেজ করব। করার পর আমার আগামী
3 দিন 4 দিন 5 দিন বা আগামী 1 সপ্তাহের জন্য যে আমার অর্ডারগুলো বুক হয়ে গেছে সেগুলোর জন্য আমি ডাই স্টাফটা অটোমেটিক ডাই স্টাফ ওয়িং সিস্টেম এই মেশিনের মধ্যে আমি লোড করব, রাইট? কারণ আমার এই মেশিন থেকে তো আমি আউটপুট দিব, তাহলে আমি প্রথমে মেশিনে ফিট করতে হবে। কাকে ফিট করতে হবে? ডাই স্টাফকে। ডাই স্টাফটা কি ফর্মে থাকে? পাউডার ফর্মে থাকে। এখন আমরা খুব সহজেই জানি যে আমি যদি একটা লিকুইডকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই তাহলে একটা পাম্প দিয়ে আনাম। পাম্প দিয়ে আমি খুব ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি, কিন্তু একটা পাউডারকে কি আমি পাম্প করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি কি না, বা কিভাবে নিতে পারি কে বলতে পারবে? এয়ার ফ্লোটা কেমন হবে? ওকে, আর কেউ? আচ্ছা, সহজে বলি, ভ্যাকুয়াম সাকশনের মাধ্যমে আমরা মূলত এয়ার ফ্লোতে দিচ্ছি, কিন্তু সেটা নেগেটিভ প্রেসার, আমরা এটাকে সাক করে নিয়ে নিব। যেমন আমার এই রুমের মধ্যে অনেক ময়লা, তাহলে আমি ময়লাটা যদি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে না চাই, আমি যদি চাই যে এই কাজটা অটোমেটেড করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এখানে একটা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে দিতে হবে। সে ঘুরে 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 প্রত্যেকটা জায়গা থেকে নেগেটিভ প্রেসারে ডাস্টগুলোকে কালেক্ট করবে, রাইট? তাহলে এখানে একই ধরনের সিস্টেম লাগবে যে আমার ডাই স্টাফগুলো ডাইজের বক্স থেকে আমার এই যে হোপারগুলো আছে, এই যে আমার যে এখানে ট্যাঙ্ক আছে, আমি স্টোরেজ ট্যাঙ্ক বলতে পারি এগুলো এক একটাকে, এখানে আছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল পিকচার আর এটা হচ্ছে 3D। আমি এই যে প্রত্যেকটা এক একটা ডাইজের ট্যাঙ্ক বা ডাইজের বক্স এগুলোর মধ্যে আমি প্রথমে ফিট করতে হবে, রাইট? সেই ফিট করব কিভাবে? আমি ফিট করব হচ্ছে হোপারের মাধ্যমে অথবা ভ্যাকুয়াম সাকশন করে প্রথমে ডাইস বক্সের মধ্যে ফিট করে দিব। তাহলে কতটুকু ভলিউম হবে ডাইস বক্সের? ওই ফ্যাক্টরি ক্যাপাসিটি অনুযায়ী সেটা বড় ছোট হতে পারে। ওকে, তাহলে আমার ডাই স্টাফটা যখন এখানে হয়ে গেছে, ফিটিং হয়ে গেছে, এখন কাজ হচ্ছে আমার যখন কল আসবে মেশিন থেকে, সেই কলটা কিভাবে আসে? আমরা যখন ডাই হাউস অটোমেশনে যাব তখন আমার প্রত্যেকটা ডাইং মেশিনকে আমি জাস্ট সিম্পলি যদি আমরা মেশিনের ভিতরে ঢুকিয়ে, ভিতরে তেমন কিছু নাই, মেশিনটাকে আমরা একটা রান্নার পাতিলের সাথে তুলনা করতে পারি। এখানে যখন আমি যে ধরনের তরকারি দিব, যে ধরনের মশলা দিব, সে ধরনের আউটপুট পাবো, রাইট? ডাইং মেশিন অনেকটাই সেরকমই, কিন্তু ডাইং মেশিনকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের কন্ট্রোলার আছে। প্রত্যেকটা ডাইং মেশিনের অনেকগুলো কি আছে? কন্ট্রোলার আছে, যেটা ডাইং মেশিনের প্যারামিটারগুলোকে সেট করে দেয়। আমরা কি কেউ বলতে পারবো ডাইং মেশিনের কয়েকটা নামি দামি ব্র্যান্ডের নাম? যে 5টা বলতে পারবে তার জন্য আজকে একটা টি-শার্ট আছে। 5টা, বেশি দিলাম না, 5টা। পারবো আমরা কেউ? হ্যাঁ, আমাদের এগুলো পারতেই হবে, কারণ আমরা অনেক সময় একটা ফ্যাক্টরিতে গেলে আমরা 5 থেকে 7 ধরনের ডাইং মেশিন পেয়ে যাই। তাহলে আমাকে জানতে হবে মার্কেটে কোন কোন ব্র্যান্ডের ডাইং মেশিনগুলো এখন ভালো করতেছে, কোনটার অরিজিন কি, কোনটাতে অ্যাডভান্টেজ কি, টেকনিক্যাল প্যারামিটারগুলো আমাকে জেনে নিতে হবে। আমরা এখানে ডাইং অর্থাৎ ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট কারা কারা আছে? আতুলি, আমাদের অন্তত এটা জানতেই হবে, মানে আমাদের না জানার কোনো সুযোগ নাই যে কয়েকটা ডাইং মেশিনের ব্র্যান্ডের নাম। তাহলে আমরা আজকের এই ট্রেনিং সেশন থেকে একটা জিনিস নোট করলাম যে আমরা সবাই মার্কেটের পপুলার স্পিনিং মেশিনের যতগুলো মেশিন আছে, সেটা রিং ফ্রেম থেকে শুরু করে কার্ডিং মেশিন, ব্লো রুম থেকে শুরু করে প্রত্যেকটা মেশিন, নিটিং, সার্কুলার নিটিং হোক, কলার মেশিন হোক, ডাইং মেশিন, ফিনিশিং এর নামি দামি মেশিনগুলা, প্রত্যেকটা মেশিনের স্পেসিফিক প্রত্যেকটা মেশিন আমরা একটা টেক্সটাইলের ফ্লো চার্ট আঁকবো। সেই ফ্লো চার্টে কোন সেক্টরে কোন ধরনের মেশিন লাগে, সেই মেশিনের অন্তত 5টা করে ব্র্যান্ডের নাম আমরা শিখবো। পারবো কি আমরা এটা? যদি এরপরে কখনো আসা হয় বা অনলাইনে বা যেখানে হোক দেখা হয় যে আমাকে অন্তত 25টা মেশিনের নাম বলতে পারবে মুখস্থ, তার জন্য স্পেশাল গিফট থাকবে। সেটা 5টা স্পেসিফিক মেশিনের এক একটার 5টা করে ব্র্যান্ডের নাম আমাদেরকে জানতেই হবে, না জেনে আসলে কিছু করতে পারবো না আমরা। ওকে,
আমরা ডাইনে গেলাম, তাহলে আমার ডাইনটাকে বললাম তো সেটা পাতিলের মতো, সেই শুধুমাত্র রান্না করে দেবে, আমার কাপড়টাকে রেডি করে দিবে। তো ডাইনের যে প্যারামিটার গুলা সেগুলো কন্ট্রোল করার জন্য এখানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আছে, আইটি আছে, অর্থাৎ এখানে কন্ট্রোলার আছে। সেই কন্ট্রোলারের অনেকগুলো ব্র্যান্ড আছে। তো কন্ট্রোলার খুবই নামি দামি জিনিস, অনেক ডেপথের জিনিস, সেক্ষেত্রে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের না জানাটাই স্বাভাবিক, তাও জানতে হবে। এর মধ্যে একটা পপুলার কন্ট্রোলারের নাম হচ্ছে অর্গাটেক্স, অর্গাটেক্স। আরেকটার নাম হচ্ছে সেডু মাস্টার, সেডু মাস্টার বা সেডু ম্যাট। আরেকটা যদি আমি বলি, আমার নিজস্ব ব্র্যান্ডের আছে সানগ্লো, সানগ্লো। আরেকটা যদি আমি বলি লজিক আর্ট, লজিক আর্ট। বুঝাইতে পারছি? এই যে আমাদের কন্ট্রোলার নামগুলো জানতে হবে। এই কন্ট্রোলার গুলা দিয়ে আমরা ডাইং মেশিনের প্যারামিটার গুলোকে কন্ট্রোল করি। ঠিক একই ভাবে প্রত্যেকটা কন্ট্রোলারকে, প্রত্যেকটা ডাইং মেশিনের কন্ট্রোলারকে আমি কি করব? সেন্ট্রালি কানেক্ট করব। এই যে আমরা দেখতেছি, আমরা প্রত্যেকটা ডাইং মেশিন, এখানে অনেকগুলো ডাইং মেশিন, বিভিন্ন মেশিন দেখানো হয়েছে, প্রত্যেকটা মেশিনকে কানেক্ট করা হয়েছে। কিছু জিনিস কানেক্ট করা হয়েছে পাইপলাইন দিয়ে, যেখান দিয়ে আমরা ডাই স্টাফ, সল্ট, সোডা, কেমিক্যালটা ডিসপেন্স করব পাইপ দিয়ে। আর মেশিনগুলোকে কানেক্ট করব আমি নেটওয়ার্কিং দিয়ে। যে কোনো ধরনের মেশিনকে, যে কোনো কন্ট্রোলারকে কানেক্ট করার জন্য যে সিস্টেম আছে তাকে কি বলে? অনেকগুলো কন্ট্রোলার, অনেকগুলো মেশিনকে আমি একসাথে কানেক্ট করার জন্য যে সিস্টেম আছে সেটাকে আমি আইটির ভাষায় কি বলতে পারি? নেটওয়ার্কিং না। আমরা ফ্যাক্টরিগুলোতে গেলে এই কথাগুলো খুব বেশি শুনবো যে আপনার এই সিস্টেমটা কি ইআরপির সাথে কানেক্ট করা যায় কি না। আমরা ইন্ডাস্ট্রিতে বলি, একটা জবে বলি, যেখানে বলি, আমরা সেটা একটা ছোটখাটো অফিসে জব করুক না কেন, একটা ফ্যাক্টরিতে জব করুক না কেন, এখন প্রত্যেকটা জিনিস কিন্তু একটার সাথে আরেকটা কানেক্ট করা যায় ইআরপির মাধ্যমে। ঠিক একইভাবে মেশিনগুলোকেও আমরা কানেক্ট করতে পারি কিসের মাধ্যমে? ইআরপির মাধ্যমে। তাহলে আমি প্রত্যেকটা ডাইং মেশিনের কন্ট্রোলারকে ইআরপির মাধ্যমে ডাই হাউস অটোমেশন সিস্টেমের কন্ট্রোলার সাথে কি করব? কানেক্ট করব। তাহলে আমি যে কোনো কমান্ড এক জায়গা থেকে দিলেই সেটা প্রত্যেকটা মেশিনের জন্য অ্যাপ্লিকেবল হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা কিভাবে মেশিনটা কাজ করবে? প্রথমে আমার রেসিপি কার্ড অনুযায়ী আমি যখন অটোমেশনে চলে যাব, তখন আমার রেসিপি কার্ডটার কোনো কাগজ হবে না, সেটা সম্পূর্ণ কম্পিউটারাইজড হবে। আমি যখন একটা ব্যাচ প্রিপারেশন করতেছি, সেখানে আমার এই ব্যাচের নাম্বার কত, এই রেসিপির নাম্বার কত, সেই রেসিপি নাম্বার অনুযায়ী আমার ডাটাগুলো এন্ট্রি করা থাকবে। সেই অনুযায়ী আমার যে কোনো একটা স্পেসিফিক ডাইং মেশিনে কোন একটা স্পেসিফিক প্রোডাকশন হচ্ছে, এমন সময় কোন ডাইসটা লাগবে সেটা তো আমার ইআরপি জানে, জানে কি না? অবশ্যই জানে। সেখান থেকে আমি যদি কন্ট্রোল করি যে আমার এখন এই মেশিনে এই ডাইসটা ডিসপেন্স করা দরকার, তাহলে ডাইসটা ডিসপেন্স করার আগে তাকে কতটুকু পরিমাণ দরকার সেটা ওয়েইং করে ডিসলভ করে রাখতে হবে। সেই কাজটা করবে আমার এই মেশিনে। আমার এই মেশিনে কি করবে? সে আস্তে আস্তে করে ডাইস বক্স থেকে ডাইসগুলোকে নিচে ছাড়বে। আমি পরে ভিডিও দেখাবো। তখন অটোমেটিক নিচে যে স্কেল আছে সেই স্কেল অটোমেটিক ওয়েইং করবে। যখন অ্যাকুরেট ওয়েইং, অর্থাৎ তার অ্যাকুরেসি লেভেল যেটা, সেই লেভেল পর্যন্ত যাবে, তার থেকে কমও না বেশিও না, অ্যাকুরেসি পাওয়ার পরে সে নেক্সট স্টেপে যেতে পারবে। তার মানে এই মেশিনের মাধ্যমে আমি সাইডেও ভুল করে বেশি ডাইস দিতে পারবো না, সাইডেও কম ডাইস দিতে পারবো না, আমাকে অ্যাকুরেট ডাইস নিতেই হবে। এবং যখন এটা ফুললি অটোমেটেড হবে, তখন মেশিনই অটোমেটেড ডাইসের পরিমাণটা মেপে নেবে। ওকে, আমার ডাইসটা মাপার পরে ডাইসটাকে কি করতে হয়? ডাইসটা মাপার পরে ডাইসটাকে ডিসলভ করতে হয়। তার মানে আমি ওয়াটার দিয়ে ডিসলভ করতে হবে। সেটার জন্য আমার এই যে আমরা দেখি ডাই ওয়েইং, ডিসলভিং এন্ড ডিসপেন্সিং সিস্টেম। এই যে আমার ডাইসটা যে ওয়েইং হচ্ছে, এই মেশিনে ওয়েইং হয়েছে, রাইট? এই মেশিন থেকে এই যে কনভেয়ার আছে, এই কনভেয়ারের মাধ্যমে বাকেটটা এখান থেকে অটোমেটেড এখানে চলে যাবে। সম্ভব কিনা যাওয়া? রোলার আছে, কনভেয়ার আছে, অটোমেটেড কন্ট্রোল করা হচ্ছে। আমার ডাইসটা ওয়েইং শেষ, সে অটোমেটিক্যালি আমার ডিসলভিং ইউনিটে চলে যাবে, সেখানে গিয়ে ডিসলভ করবে। এই যে আমার ডিসলভিং এর বাদ, অনেকটা বড় বড় কড়াইয়ের মতো না, যে রান্না যেভাবে করে
এই আমার এই ডিসলভিং বাতে গিয়ে ওই ডাইস্টারটা পড়বে, নির্দিষ্ট পরিমাণ ওয়াটার এটার সাথে অ্যাড করা হবে, অটোমেটিক্যালি ডিসলভ হয়ে ওইটা একটা সলিউশন হয়ে যাবে। তারপর এই ডাইস্টারটা ডিসলভার হওয়ার পরে সেটা অটোমেটিক ডিসপেন্সিং হবে। এই যে আমার এই যে এটা ডিসলভিং বাথ, এই ডিসপেন্সিং সিস্টেম এখানে। এখানে অনেকগুলো ছবি অ্যাড করার চেষ্টা করেছি আমি। অটোমেটিক সেটা ডিসপেন্সিং হয়ে যাবে মেশিন পর্যন্ত। এখান থেকে দেখাই আমরা, এই যে আমরা যদি এখানে দেখি, এই যে আমার এই যে ডাইজের বক্সগুলো মেশিন পর্যন্ত, এই যে মেশিন পর্যন্ত যাচ্ছে, রাইট? এই মেশিন পর্যন্ত যাওয়ার জন্য এই একটা জিনিস কানেক্ট কিনা। আমরা বিভিন্ন ল্যাবে গেলে, বিশেষ করে বড় বড় ফ্যাক্টরিগুলোর ল্যাবে গেলে আমার বাল্কের মধ্যে অটোমেশন থাকুক বা না থাকুক, ল্যাবের মধ্যে অবশ্যই এই মেশিনটা থাকে। এই মেশিনের নাম হচ্ছে অটো ডিসপেন্সার, থাকে কিনা? অটো ডিসপেন্সিং সিস্টেম, এই মেশিনটা অবশ্যই থাকে, ল্যাবের জন্য এটা ইউজ করে। একটা টিউব এসে একবার এখানে কানেক্ট করে, আবার এখানে কানেক্ট করে, তার মানে যখন যেখান থেকে যে ডাইসটা দরকার সেই ডাইসের সাথে কানেক্ট করে সেটা মেশিন পর্যন্ত অটোমেটিক ডিসপেন্স করে দেয়। ওকে, তাহলে আমার ডাইস্টারটা অটোমেটিক ওয়িং হচ্ছে, ডিসলভিং হচ্ছে এবং ডিসপেন্সিং হয়েছে। ডাইস্টারের কাজ আমার শেষ। আমরা ডাইস্টারের ছবিগুলো ভালো করে দেখি আরেকবার বোঝার জন্য। ছবিগুলো আমরা ভালো করে দেখি। ডাইস্টার শেষ। এবার আবার কি কাজ করতে হবে? আমাদেরকে কেমিক্যাল কাজ করতে হবে। কিসের কাজ? কেমিক্যাল। আচ্ছা, আমরা কি আছি সবাই এখানে? কেমিক্যাল জিনিসটা খুবই সহজ। কেন সহজ? কারণ কেমিক্যাল হচ্ছে লিকুইড। একটা লিকুইডকে মাপা ভলিউমে মাপতে হয়। আমি যখন ডাইস্টারের কথা বলি সেটার ওয়েট মাপে, গ্রামে। আর আমি যখন কেমিক্যালের কথা বলি, সেটা তো লিকুইড, তাহলে তাকে মাপতে হবে ভলিউমে, সেটা মাপা অনেক সহজ। এজন্য কেমিক্যালের ক্ষেত্রে ফুল অটোমেটেড সিস্টেম অত বেশি কঠিন না, অনেকটাই সহজ। আমরা দেখাই। প্রথমে আমার এই যে কেমিক্যালের যে বক্সগুলা বা কেমিক্যালের যে ড্রামগুলা, সেই ড্রামগুলো আমার ফ্যাক্টরিতে আসে। সেই ড্রামগুলা থেকে কেমিক্যালটাকে আমি ফিট করে রাখি আমার স্টোরেজ সিস্টেমে। এটা হচ্ছে স্টোরেজ সিস্টেম। এটা আমি একটা আফার ফ্লোরে করতে পারি অথবা মেজানাইন করে একটা ফ্লোর করে এখানে আমি এই যে কেমিক্যালের যে বক্সগুলো আছে, বড় বড় ড্রাম আছে, এই ড্রামের মধ্যে আমি ফিট করে রেখে দিই, স্টোরেজ করে রেখে দিই আগামী এক সপ্তাহের জন্য বা বেশ কিছু দিনের জন্য। ওকে, তারপর আমার এই প্রত্যেকটা দেখাই, এই প্রত্যেকটা কেমিক্যালের সাথে একটা পাইপলাইন লাগানো আছে, রাইট? এই পাইপটা আবার কোথায় পর্যন্ত? প্রত্যেকটা মেশিনের সাথে কানেক্টেড। এই কেমিক্যালের পাইপলাইনগুলো প্রত্যেকটা মেশিনের সাথে কানেক্টেড। আমার যখন যে মেশিন থেকে কল আসবে, সেন্ট্রাল ইআরপির মাধ্যমে কল আসবে, আসার পরে সেখানে ওই স্পেসিফিক ডাইং করার জন্য কতটুকু কেমিক্যাল দরকার সেটা অটোমেটিক্যালি ওই হয়ে আমার মেশিন পর্যন্ত অটোমেটেড চলে যাবে। এটা হচ্ছে ফুললি অটোমেটেড কেমিক্যাল ডিসপেন্সিং সিস্টেম। বুঝতে পারছি সবাই? তাহলে আমার ডাইস গেল, কেমিক্যাল গেল, আর কি থাকে? ডাইস কেমিক্যালের পর আর কি থাকে? সল্ট থাকে, সোডা থাকে, আর অনেক কিছুই থাকে। আমরা সংক্ষেপে এগুলো দিয়ে শেষ করছি। আমি কয়েকটা ভিডিও দেখাই কেমিক্যালের বা ছবি দেখাই। এই যে আমার এটা হচ্ছে কেমিক্যাল সিস্টেম। বাংলাদেশে অনেকগুলা ফ্যাক্টরিতে কেমিক্যালের জন্য ফুললি অটোমেটেড সিস্টেম আছে, সেটা আমরা দিয়েছি কিছু। এর বাইরে অনেকগুলো রিনাউন্ড ব্র্যান্ড আছে, তারাও দিয়েছে। মার্কেটে ডাই হাউস অটোমেশন নিয়ে কাজ করে এরকম ব্র্যান্ড আছে সারা পৃথিবীতে সর্বোচ্চ 10টার মতো। এর মধ্যে বাংলাদেশে এস্টাবলিশ আছে সর্বোচ্চ 4 থেকে 5টা। আমরা কেউ কি কেমিক্যালের জন্য অথবা ডাইসের জন্য কোন ধরনের ডিসপেন্সিং সিস্টেম কোন ফ্যাক্টরিতে দেখেছি? কেউ কি দেখছি? আমরা ইন্টার্ন যারা করেছি কেউ কি দেখেছি? বাংলাদেশের অনেক অনেক ফ্যাক্টরিতে কেমিক্যালের জন্য অটোমেটিক ডিসপেন্সিং সিস্টেম অলরেডি আছে। আমরা যদি না দেখে থাকি তাহলে এটা আমাদের ব্যর্থতা। হয় আমরা ইন্টার্ন
কোন ফ্যাক্টরিতে করব সেটা পছন্দ করার ক্ষেত্রে আমরা ভালো ফ্যাক্টরিগুলোকে রিসার্চ করে বের করতে পারি নাই, অথবা আমরা ইন্টার্নটি কি করেছি কিন্তু এত বড় মেশিন দেখে আমাদের মধ্যে কিউরিওসিটি কাজ করে না যে জিনিসটা কি কিভাবে কাজ করে। আমরা কি দেখেছি কেউ? অনেক ফ্যাক্টরিতে আছে বাংলাদেশে। আমি এখন লিস্ট করে বললে 20টার বেশি বলতে পারবো যেখানে আমরা এই সিস্টেমটা ইনস্টলেশন করেছি। ওকে, আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে কেমিক্যাল ডিসপেন্সিং সিস্টেম, যে এটা হচ্ছে অ্যাকচুয়াল পিকচার, ঠিক আছে। সল্ট সোডার ক্ষেত্রে আমি এখানে দেখাই নাই, সল্ট সোডার ক্ষেত্রেও একই সিস্টেম। আমি মেইন আউটলুক থেকে দেখাই। এই যে আমরা যদি দেখি এখানে সল্ট সোডার সিস্টেম আছে। সল্ট সোডার ক্ষেত্রে এই যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সল্ট সোডা স্টোরেজ ডিসলভিং এন্ড অটোমেটিক ডিসপেন্সিং সিস্টেম। অর্থাৎ আমার ফ্যাক্টরিতে যখন সল্ট আসে, সোডা আসে, আমি সেটাকে প্রথমে আমার আগামী 3 দিন 4 দিন বা 1 সপ্তাহের জন্য কতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকুকে আমি আমার সিস্টেমের মধ্যে ফিট করি। করার পরে সল্ট সোডাকে আলাদা আলাদা ট্যাঙ্কে আমি ডিসলভ করি, করে আমি স্টোরেজ করে রেখে দিই। তারপরে আমার ডাই স্টাফটা ঠিক যে সিস্টেমে মেশিন পর্যন্ত ডিসপেন্স হচ্ছে, সল্ট সোডাটাও একই সিস্টেমে ডিসলভিং হওয়ার পরে মেশিন পর্যন্ত ডিসপেন্স হয়। এবং এই পুরো কাজটাতে খুব একটা কোনো মানুষের ইনভলভমেন্ট নাই, শুধুমাত্র কমান্ড দেয়া ছাড়া। এটা হচ্ছে ফুললি অটোমেটেড ডাই হাউস। বাংলাদেশে অল্প কিছু ফ্যাক্টরি আছে যারা সবকিছুর জন্য ফুল অটোমেটেড সিস্টেমে ইউজ করে, আর অনেকগুলো ফ্যাক্টরি আছে অন্তত 50টার উপরে যারা সেমি অটোমেটেড সিস্টেম অর্থাৎ মানুষের ইন্টারঅ্যাকশন সহ অটোমেশন ইউজ করে। আমরা সেদিকে যাচ্ছি। সেমি অটোমেশনটা একটু দেখাই। সেমি অটোমেশন ক্ষেত্রে একই, আমাকে প্রথমে ডাই স্টাফটাকে ওয়িং করতে হবে। ডাই স্টাফ ওয়িং করার জন্য এই মেশিনটা যথেষ্ট। কিন্তু আমি যে নরমাল স্কেলে ডাই স্টাফটা ওয়িং করি, আমার এরকম একটা মেশিন থাকে, সকল কালার কিচেনে, রাইট? এটা ওয়িং স্কেল। শুধুমাত্র ওয়িং স্কেল দিলেই আমার কিন্তু মেজারমেন্ট হয়ে যায় না। ওয়িং স্কেলে তো শো করে যে কতটুকু ওয়েট আছে ডাইসে, কিন্তু আমি ঠিক যতটুকু দরকার ততটুকু নিচ্ছি কিনা এটা তো কন্ট্রোল করতে পারে না। এই জন্য পুরো সিস্টেমটাকে নিতে হয়। এই সিস্টেমটা বাংলাদেশে অনেক ফ্যাক্টরিতে আছে। এটা সেমি অটোমেটিক ডাই স্টাফ ওয়িং সিস্টেম। এটা খুব সিম্পল। এটাতে হচ্ছে আমি যে রেসিপি কার্ডটা তৈরি করি সেই রেসিপি কার্ডের মধ্যে একটা বারকোড থাকে। আমি যখন এই মেশিন পর্যন্ত, এই মেশিনটা থাকবে আমার ডাইজের স্টোর রুমে, যখন আমি এই মেশিন পর্যন্ত ওই রেসিপি কার্ডটাকে নিয়ে যাই, আমার স্ক্যানার আছে, আমি অটোমেটিক বারকোডটাকে স্ক্যান করি। স্ক্যান করার পর আমার ওই রেসিপিতে কি কি ডাইজ আছে প্রত্যেকটার নাম এখানে চলে আসে ডিসপ্লেতে। তারপর আমি একটা একটা করে ডাইজটাকে ওয়িং করি। প্রথম যে ডাইজটা আসে আমার ডিসপ্লেতে, প্রথম একটা ডাইজটা আসলো, সেই ডাইজটাকে ওয়িং করার ক্ষেত্রে আমি যদি এই সেমি অটোমেশনটাকে আরেকটু আপগ্রেড করি, যে আমার সেমি অটোমেশন মেশিনটা দিলাম আর পিছনে আমি হচ্ছে একটা ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম দিলাম, তাহলে এটা আবার সেমি অটোমেটেড এবং ফুল অটোমেটেডের মাঝামাঝি একটা ধাপ। আমি যদি এই সিস্টেম দিই, আমরা এই মাসে বকরতিন টেক্সটাইলে এই সিস্টেমটাকে ইনস্টলেশন করতেছি। ওকে, আমি যদি এই সিস্টেমটা দিই তখন আমার রেসিপিতে আমি যেগুলা অ্যাড করব, ডাই স্টাফ রেসিপি থেকে আমার যে ডাই স্টাফটা ওয়িং করা দরকার, সেই ডাই স্টাফের বক্সটা এখানে অটোমেটেড এই বক্সটা সামনে চলে আসবে। এখানে ভিতরে স্ট্যাকার ক্রেন আছে, সেই বক্সটাকে নিয়ে সামনে চলে আসবে। বুঝতে পারছি? এই বক্সটাকে সামনে নিয়ে আসলো, আনার পরে যে মাপার কাজটা মানুষকে করতে হবে, তখন সে একটা ডাইজের বক্স থেকে সে অ্যাকুরেট ডাইসটা নিচ্ছে কিনা সেটা কিন্তু কনফার্ম হয়ে গেল, কারণ আমি স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট ডাইসটাই সামনে আসলো, অন্য কোনো ডাইস আসলো না। তাহলে সে অ্যাকুরেট ডাইসটা নিচ্ছে। এখন মাপার ক্ষেত্রে অ্যাকুরেসি করতেছে কিনা এটা দেখতে হবে। তখন সে যখন ওয়িং করে একটু একটু করে স্কেলের মধ্যে সে দিচ্ছে ডাইসটা, দেওয়ার পরে আমার স্কেলের মধ্যে মিটারে উঠতেছে, আমার মনে করো 5 গ্রাম দরকার,
তা আমার 5 গ্রামের আগে 4 গ্রাম হলো সেটা কিন্তু তোমাকে রেড মার্ক দেখাবে। যখনই অ্যাকুরেট 5 গ্রাম বা তার কাছাকাছি হবে তখনই সেটা কি করবে, আমাকে গ্রিন মার্ক দেখাবে যে তুমি নেক্সট প্রসেসে যেতে পারো। তার মানে এই ডাইসটা তো নেওয়া শেষ, আমি নেক্সট প্রসেসে গিয়ে পরবর্তী ডাইসগুলো মারতে পারি। আর আমি যদি রেড মার্কে থাকি তাহলে আমি কখনোই ওই ডাইসটাকে মুভ করে নিতে পারবো না। তার মানে আমি ভুল ডাইস মাপার কোনো সুযোগ নাই। এভাবে আমি সেমি অটোমেটেড করতে পারি। আমরা সংক্ষেপে যাচ্ছি, এটার অ্যাকচুয়াল কিছু ছবি দেখাই আমি। এটা ঠিক একইভাবে কেমিক্যালের ক্ষেত্রে আমরা চাইলে সেমি অটোমেটেড করতে পারি। আমি যদি ফুললি অটোমেটেড না করি তাহলে আমি এভাবে সেমি অটোমেটেড করতে পারি। এতটুকুই। আচ্ছা, আমাদের ডাইসটা সল্ট সোডা কেমিক্যাল প্রত্যেকটা সিস্টেমের আমরা সেমি অটোমেটেড এবং ফুল অটোমেটেড গুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা এবার একটা ভিডিও দিয়ে শেষ করব। ওই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে এই পুরো প্রসেসটা হয়। আমরা দুটো ভিডিও দেখব, দেখার পর আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি সংক্ষেপে কয়েকটা প্রশ্ন করে শেষ করব। শুধু আমরা মনোযোগ দিয়ে দেখব, এখন আর প্রশ্ন করার সুযোগ নাই। দেখা যাচ্ছে ডাইস বক্সটা মুভ করতেছে, ওয়েইং স্কেল পর্যন্ত চলে আসলো ডাইস বক্স। ডাইং মেশিন থেকে আমাকে কন্ট্রোল করা হচ্ছে যে কোন ডাইস বক্সটা এখন যেতে হবে। সে ডাইস বক্সটা একটা স্ট্যাকার ক্রেনের মাধ্যমে অ্যাকুরেট ওয়েইং যে স্কেলে পড়ে সেই স্কেল পর্যন্ত চলে গেল। আমার স্কেলে আমি ওয়েইং দিচ্ছি, এখানে কিন্তু অটোমেটেড হচ্ছে, কোনো মানুষ নাই। অ্যাকুরেট ওয়েইং করার পরে আমি পরবর্তী ধাপে চলে যাব। আমার এখানে দুটো জিনিস দেখানো হয়েছে, একটা হচ্ছে অল্প ডাইস নেওয়ার জন্য আর একটা হচ্ছে বাল্কে বেশি ডাইস নেওয়ার জন্য, দুটো আলাদা সিস্টেম। আমার ডাইসটা ওয়েইং শেষ, এখন চলে যাচ্ছে ডিসলভিং বাকেট। অটোমেটেড চলে যাচ্ছে বাকেটটা ডিসলভিং ইউনিট পর্যন্ত। আমার বাতের মধ্যে গিয়ে ডাইসটা করছে, এখন ওয়াটার করবে, তারপর আবার বক্সটাকে ক্লিন করবে, ড্রাই করে আবার আগের জায়গায় ফেরত দিয়ে দিবে। আর ডিসলভিং যেটা হচ্ছে সেটা ডিসপেন্সিং মেশিনের মাধ্যমে অটোমেটেড মেশিন পর্যন্ত অটো ডিসপেন্স হয়ে যাবে। এটা ডিসপেন্সিং মেশিন। একটা সিস্টেম দেখানো হচ্ছে কেমিক্যালের জন্য। আমার কেমিক্যালটা ফিড হচ্ছে স্টোরেজের মধ্যে, এবং মেশিন পর্যন্ত অটোমেটিক ডিসপেন্স হয়ে গেল। এটা হচ্ছে পাউডার কেমিক্যাল, যেটাকে আমরা বলি সল্ট বা সোডা। সল্ট সোডা স্টোরেজ ট্যাঙ্কের মধ্যে পানি ছিল, সে পানির মধ্যে সল্ট সোডা দেওয়ার পর সেটা একটা অ্যাজিটেটর দিয়ে মিক্সিং করা হচ্ছে। তারপর রেসিপি অনুযায়ী যতটুকু সল্ট সোডা দরকার সেটা মেশিন পর্যন্ত অটোমেটিক ডিসপেন্স হবে। প্রত্যেকটা মেশিনের সাথে কানেক্টেড আছে, যখন যেখান থেকে কল আসবে প্রায়োরিটি বেস সেই মেশিন পর্যন্ত অটোমেটিক ডিসপেন্স হবে। এখানে বেশ কিছু কন্ট্রোলার দেখানো হচ্ছে যে কন্ট্রোলারগুলো কিভাবে কাজ করে।
আমি আরেকটা কাজ করার চেষ্টা করছি, যে আমি আজকে পুরো প্রেজেন্টেশনটা অনলাইন থেকে দেখিয়েছি, ইন্টারনেট থেকে। এটা দেখানোর একটা মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা চাইলে আমাদের প্রত্যেকটা জিনিস ইন্টারনেট থেকে শিখতে পারি। যেমন আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, najim.solution। সেখানে গেলে আমরা বিভিন্ন টপিকসের উপর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কিভাবে কাজ করে সেগুলো দেখানো আছে। সেখান থেকে আমি জাস্ট একটা ভিডিও দেখাই যে সিস্টেমটা কিভাবে কাজ করে। এই যে দেখো, রেসিপিটাকে স্ক্যান করা হচ্ছে, এটা সেমি অটোমেটেড এর ক্ষেত্রে, এটা ফুল অটোমেটেড মডেল। ডাইস বক্সটা সামনে চলে আসলো, ডাইসটাকে ওয়িং করা হচ্ছে, অ্যাকুরেট ওয়িং ছাড়া পরের ডাইসে যেতে পারবে না। ঠিক আছে, কথার সাথে মিল আছে? আমরা কেউ এই চিন্তা করার দরকার নাই যে অটোমেশন আসলে আমাদের কাজ চলে যাবে, চাকরি চলে যাবে, এমন চিন্তা করার কোনো কাজ নাই। আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমরা ডিসিশন মেকিং এ কাজ করব, আমরা কোয়ালিটিতে কাজ করব, কিভাবে প্রসেসটাকে ইমপ্রুভমেন্ট করা যায় সেটা নিয়ে কাজ করব। কিন্তু যেগুলো কায়িক পরিশ্রম সেগুলো মেশিন করে দিবে। অটোমেশন মানেই যেটা পরিশ্রমের কাজ, ভুল হওয়ার সম্ভাবনা বেশি, এই কাজগুলো মেশিন করবে, আমরা শুধু ডিসিশন দিব। এগুলা ইউটিউবে বেশ কিছু নামি দামি ব্র্যান্ড আছে, তাদের প্রত্যেকের চ্যানেলে কিছু কিছু ভালো ভালো ভিডিও আছে। যদিও এক্সক্লুসিভ ভিডিওগুলো কেউই তাদের ওয়েবসাইটে অথবা কোনো ইউটিউব চ্যানেলে শেয়ার করে না, কারণ এগুলো প্রত্যেকটা ক্লিপের ভ্যালু অনেক বেশি। আমি যদি আমার কম্পিটিটর সম্পর্কে অনেক বেশি জেনে যাই, তাহলে মার্কেটে তাকে কম্পিট করা আমার জন্য সহজ। এজন্য কেউই তার অনেক বেশি ইনফরমেশন অনলাইনে দেয় না। আমরা সংক্ষেপে কিছু ক্লিপ দেখানোর চেষ্টা করি যে কিভাবে কাজ করে। আচ্ছা, সবার উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে পুরো ডিসকাশন জুড়ে যে আলোচনা হয়েছে সেটার মধ্যে থেকে প্রশ্ন করা হচ্ছে এবং প্রশ্ন উত্তর যারা দিতে পারছে তাদেরকে এইচএল গ্লোবালের পক্ষ থেকে টি শার্ট উপহার দেওয়া হবে আর কি। আর হচ্ছে সামনে আরো স্যার কয়েকটা প্রশ্ন করবেন, সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবো, উত্তর দেওয়ার চেষ্টা করবো। যাদের একটু সঠিক হবে এবং যদি একাধিক কেউ হাত তুলে সেক্ষেত্রে যে আগে হাত তুলবে তাকে প্রায়োরিটি দিয়ে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে। তো ওকে, আমরা স্যার যেহেতু সময় খুব বেশি নাই, আমি শুধুমাত্র একটা প্রশ্ন করব। এই একটা প্রশ্নের উত্তরের উপর আমরা বাকি 2-3 জনকে সিলেক্ট করব, করে আমরা শেষ করে দেব। একটা প্রশ্ন, আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে একটা ডাইং ফ্যাক্টরি ডাইং এর হেড অথবা জিএম হিসেবে কাজ করতেছি, অথবা ধরে নাও তুমি একটা ডাইং ফ্যাক্টরির হেড অথবা ওনার, তুমি কেন ডাইংয়ে অটোমেশন করবা? বেশি বলা যাবে না, এক লাইনের বেশি বলা যাবে না। আর কেউ বলবা, হাত তুলে রাখো, এক লাইনের বেশি বলা যাবে না। প্রোডাকশন টাইম সেভিং, কস্ট সেভিং, তারপর লেবার কস্ট রিডিউস করা যাবে স্যার। মার্ক 5। এরপরে বলো, তুমি বলো। যারা বলবা সামনে চলে আসো। জিম এবং সুফিয়ান ভাই একটু কাইন্ডলি সামনে চলে আসেন। One maximum profit with minimal effort. ওকে, তোমাকে মার্ক দেওয়া হবে 3। তোমরা যারা নোট করতেছো তারা নাম দেখে নোট করো। এরপর আমরা সেখান থেকে সেরা 10 জনকে বাছাই করে টি শার্ট দিবে। হ্যাঁ, নরমাল হচ্ছে হিউম্যান এররটা দূর করার জন্য, তারপর হচ্ছে প্রোডাকশন ফুল অপটিমাম প্রোডাকশন পাওয়ার জন্য, এবং হচ্ছে টাইম রিডিউস করার জন্য। ওকে, তোমার শুধুমাত্র প্রথম যে অংশটা বলছো হিউম্যান এরর দূর করার জন্য, শুধুমাত্র এই একটা পয়েন্টের জন্য তোমাকে 7 দেয়া হচ্ছে।
হিউম্যান এরর এটা তো আছেই, সেই সাথে কেমিক্যাল ওয়েস্টেজ এটা রিডিউস করার জন্য। ওকে, ওর এই পয়েন্টের জন্য ওকে দেয়া হচ্ছে 8, কারণ ও দুটো পয়েন্ট অ্যাড করছে, হিউম্যান এরর এন্ড কেমিক্যাল ওয়েস্টেজটাকে রিডিউস করে। আমার এই সিস্টেম পুরো সিস্টেমের ইনভেন্টরি কন্ট্রোল করে একজন ডাইং এর ম্যানেজার, অথবা আমি এই ফ্যাক্টরির মালিক হিসেবে আমি দেখতে পারি আমার পুরো ফ্যাক্টরিতে কি পরিমাণ ডাইস কেমিক্যাল ইনভেন্টরি হয়েছে, কতটুকু খরচ হয়েছে এবং কতটুকু বাকি আছে। আমি যে কোনো টাইমে রিয়েল ইনভেন্টরি করতে পারি, এখানে চুরি করার কোনো সুযোগ নাই। এই জন্য অবশ্যই অনেকে অটোমেশন পছন্দ করে। স্যার শেড অ্যাকুরেসি বৃদ্ধি পাবে আর হচ্ছে মেশিনের এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে। হ্যাঁ, এই প্রশ্নের জন্য আমি 4 মার্ক দিব। ওকে, এরপর স্যার হচ্ছে হিউম্যান এরর কমানো তো এটা তো ঠিক আছে, তারপরে হচ্ছে স্যার কোয়ালিটির দিকটা ঠিক থাকে, বায়ার যে কোয়ালিটি চায় আমরা ঠিক ওই কোয়ালিটি অনুযায়ী দিতে পারবো, টাইম কনজিউমিং হবে, টাইম সেভ হবে। স্যার সরি টাইম ওকে, তোমাকে মার্ক 4 দেয়া হলো। এরপর আর কেউ? দ্রুত শেষ করো, সামনে চলে আসো। স্যার হিউম্যান এরর কস্ট রিডিউস এর পাশাপাশি ডাটা ট্র্যাকিং এবং সেন্ট্রাল কন্ট্রোলের ওকে, তোমাকেও 4 মার্ক দেয়া হলো। তোমার থেকে পয়েন্ট নিলাম সেন্ট্রাল কন্ট্রোলিং সিস্টেম। স্যার শেড মেশিং এর ক্ষেত্রে সুবিধা হবে, হিউম্যান এরর দূর করা যাবে এবং কি পয়েন্ট বলিও না ভাই। স্যার মূলত শেড মেশিংটা সহজ হবে। আচ্ছা, শেড ম্যাচ করা সহজ হবে। ওকে, মার্কের জন্য তোমাকে আমি একটু অ্যাড করে তোমাকে 4 মার্ক দিব। যদি বলতে পারতা রাইট ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমবারে অ্যাকুরেট শেড পাবো, তাহলে তোমাকে 10 দিতাম, এখন 4 দিলাম। এরপরে আর কেউ? দ্রুত নোট করতেছো তোমরা? স্যার ওয়াটার এন্ড এনার্জি হচ্ছে সেভ করে। ওয়াটার এন্ড এনার্জি সেভ করবে, ঠিক আছে। সেটা কিভাবে করবে? আমি ওকে 5 মার্ক দিলাম, তার সাথে আমি অ্যাড করি যদি আমার বারবার রিডাইং করতে না হয় তাহলে আমার ওয়াটার, এনার্জি, কেমিক্যাল সবকিছু সেভ করবে। ঠিক আছে, তোমাকে 5 দেয়া হলো। ভালো তো যাচ্ছি, আসসালামু আলাইকুম স্যার। দ্রুত। স্যার এখানে আমরা বেটার কন্ট্রোল মনিটরিং বাড়াতে পারবো এন্ড এই প্রসেসটা আমাদের ইকো ফ্রেন্ডলি হবে, দূষণ কম হবে। ওকে, তুমি একটা ইউনিক পয়েন্ট বলেছো, এজন্য তোমাকে 6 দেয়া হলো, কারণ এর মাধ্যমে ওয়্যার হাউস অথবা কেমিক্যাল স্টোরে কোনো ডাস্ট থাকবে না। আমরা এখন ডাইং করে গেলে হাঁটতে পারি না কেমিক্যালের জন্য, এরকম কিছু থাকবে না, সম্পূর্ণ নিট এন্ড ক্লিন থাকবো। আর কি কেউ বলবে? এটাই শেষ, এটাই শেষ। ওকে, যেহেতু একুরেট ডাইং হবে সেক্ষেত্রে টপিং আর এডিং এর প্রয়োজন হবে না। কি হবে? টপিং আর এডিং এর প্রয়োজন হবে না। খুবই ভালো পয়েন্ট বলছে যে আমাকে রিডাইং, টপিং, স্ট্রিপিং এই ধরনের একই কাজকে বারবার করতে হবে না, যেহেতু আমার একবারে অ্যাকুরেট রেজাল্ট পাবো। ওকে, 7 দেয়া হলো। এর উপর ভিত্তি করে তোমাদেরকে মার্কিং করে বিজয়ী যারা তাদেরকে আমাদের যখন আফটার লাঞ্চে যে প্রোগ্রাম হবে সেখানে উপহার দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকিও। আর আমি সবসময় তোমাদের সাথে আছি, যে কোনো প্রয়োজনে আমাকে লিঙ্কডিন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল যে কোনো জায়গা থেকে আমাকে রিচ করতে পারবো, যে কোনো সহজেই। আমার শুধু একটা পরামর্শ থাকবে, শুধুমাত্র সালাম দিয়ে নাম বলে অ্যাকুরেট কথাটা বলা, এর বাইরে অন্য কোনো কিছু জিজ্ঞেস না করা, সংক্ষেপে তোমার প্রশ্ন করবা, আমি উত্তর দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।